আমার বেবিটাকে ওরা মেরে ফেলেছে। আমি আমার বাচ্চার জানাজাটা যেতে পারি নাই। আমার বাচ্চাটা জীবিত অবস্থায় আমি তার মুখ 1 সেকেন্ডের জন্য একবার দেখার সুযোগ করতে পারি নাই। আমার বেবিটাকে তখন খিলগা শাহজাহানপুর যে আছে গোরস্থান আছে সেখানে তাকে দাফন করা হয়েছে। আমি যখন ওই রাস্তা দিয়ে আসি যাই আমি তখন একবার দাঁড়াই, ওর জন্য দোয়া করি। আমার মন বলে আমি আমার এই বাচ্চাটার জন্য নিশ্চয়ই আমি জান্নাতে ওর সাথে আমি দেখা করব, সুযোগ পাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুযোগ পাবো। কারণ আমার বেবিটা কোনো অন্যায় করে নাই। 2024-এ যখন আমাকে 14তে যখন গ্রেপ্তার করা হয়, আমার সেকেন্ড বেবিটা তখন 8 মাস বা 8 মাস পার হচ্ছে। র্যাব 1-এ আমাকে না পেয়ে আমার শ্বশুর তখন জেলখানায়, আমার বড় ভাই তখন জেলখানায়, আমার বড় ভাইয়েরা তখন জেলখানায়, অর্থাৎ আমরা এক পরিবারে তখন 7 জন জেলখানায়। আমাদের ওই যে আমি ডাক্তারদের জন্য বলছি যে আমার ফুল ফ্যামিলি তখন ট্রমাটাইজড, মানে বলতে হবে যে সাইকোলজিক্যালি তারা ডিসঅর্ডার। মানে কে কি করবে। আমার ওয়াইফ মাঝে মধ্যে আমাকে জেলখানায় মেসেজ দিত যে আমার ডিউটি ছিল ফ্লোর 4-এ, আমি ডিউটিতে সাথে চলে যেতাম। আমার সহকর্মীরা বলতো যে ডাক্তার জাকিয়া তুমি এখানে কেন? বলছে আমি তো আসলে ভুলে গেছি, আমি তো ঠিক থাকতে পারতেছি না। পরে ডাক্তাররা তাকে ছুটি দিয়ে দিছে যে তুমি 15 দিন রেস্টে থাকো, তুমি এখন ডিউটি করতে পারবে না। ও তখন মেডিকেল অফিসার, আই ডিপার্টমেন্টে চাকরি করে, একটা প্রাইভেট জব, প্রাইভেট হসপিটালে। ওকে 15 দিনের ছুটি দিয়ে দিল। আমার বাবা মারা গেছেন এই অত্যাচারে। আমার এই দৃশ্য দেখে আমার বাবা মারা গেছেন, আমার এই দৃশ্য দেখে আমার শ্বশুর মারা গেছেন, হার্ট অ্যাটাক করে আমার শ্বশুর মারা গেছেন। আমার একটা বোন ছিল প্রতিবন্ধী, আমার বোনটা আমার এই নির্যাতন সহ্য করতে না পারে আমার বোনটা মারা গেছেন। আমার 9 মাসের বেবিটা র্যাব 1 আমার ওয়াইফ যখন আমার শ্বশুরকে দেখতে গেছে, কাশিমপুর জেলখানা আমার শ্বশুর তখন দেখতে গেছে, আমার ওয়াইফকে হ্যান্ডকাপ পরিয়ে র্যাব গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে গাড়িতে উঠিয়ে শুধু জিজ্ঞেস করলো তোমার হাজব্যান্ড কোথায়? ও বললো যে আমার হাজব্যান্ডের সাথে তো দেখা হয় না। জাস্ট একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলো, দেখা হয় না তো তুমি প্রেগনেন্ট কিভাবে? এইটা বলার সাথে সাথে গাড়িটা জাস্ট 7 থেকে 8 মিনিট ড্রাইভ করলো। ড্রাইভ করার পর অসুস্থ হয়ে পড়লো। বললো যে দেখেন আমার পেটে আমার সেকেন্ড বেবি, আমার 8 মাস চলমান আছে, আমি খুবই অসুস্থ, আমি একেবারে বাধ্য হয়ে আপনারা আমাকে এখানে ধরে নিয়ে এসছেন। আমাকে আমার নবজাতক একটা দেড় বছর আর আমার পেটে 8 মাসের এই বেবিটার দিকে তাকায় আপনারা আমার প্রতি একটি জাস্টিস করেন। এটা শোনার পরে গাড়িটা তারা ড্রাইভ করলো। আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেল, সাংবাদিকদেরকে তারাই খবর দিল যে আপনারা কে আছেন যোগাযোগ করেন, ওনাকে আমরা ছেড়ে দিব। তার মানে দেখতেছে যে সিচুয়েশনটা ভালো না, ছেড়ে দেব। এটা ডাক্তার ওকে নিয়ে আসলাম, হসপিটালে ভর্তি করলাম। 2 দিন রাখার পরে ডাক্তার বলল যে তাকে তো ম্যাচিউড এখন মানে ইমার্জেন্সি ডেলিভারি করতে হবে। ডেলিভারি করলো। আমার বাচ্চাটা 2 দিন 1 দিন মাথায় ও মারা গেল। আমি দেখেন মানে আমি জানাজায় যাওয়ার জন্য তখন আমি বাইরে, আমি জানাজায় যাওয়ার জন্য ডাক্তারদেরকে ফোন করলাম। ডাক্তাররা বললো যে মাসুদ ভাই পুরো হসপিটালটা গোয়েন্দা সংস্থা, প্রশাসন, র্যাব ঘিরে রেখেছে, যদি আপনি আসেন শুধু আপনি না আমাদেরকেও গ্রেপ্তার করে ফেলবে। আমি আমার বাচ্চার জানাজাটা যেতে পারি নাই। আমার বাচ্চাটা জীবিত অবস্থায় আমি তার মুখ 1 সেকেন্ডের জন্য একবার দেখার সুযোগ করতে পারি নাই। আমার বেবিটাকে তখন খিলগা শাহজাহানপুর যে আছে গোরস্থান আছে সেখানে তাকে দাফন করা হয়েছে। আমি যখন ওই রাস্তা দিয়ে আসি যাই আমি তখন একবার দাঁড়াই, ওর জন্য দোয়া করি। আমার মন বলে আমি আমার এই বাচ্চাটার জন্য নিশ্চয়ই আমি জান্নাতে ওর সাথে আমি দেখা করব, সুযোগ পাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুযোগ পাবো। কারণ আমার বেবিটা কোনো অন্যায় করে নাই। আমার বেবিটাকে ওরা মেরে ফেলেছে, নিশ্চয়ই ওর সাথে আমার দেখা হবে। আমি আপনাদের শুধু এই কথাটা বলে শেষ করতে চাই, সম্মানিত সুধী মণ্ডলী, সেই বাংলাদেশে যারা বলেন গাড়ি ভালো, ড্রাইভার ভালো, যাত্রী ভালো, অমুক খারাপের কারণে আজকে সুযোগ দেওয়া উচিত, এটা এই শহীদদের সাথে নির্মম নির্যাতনের সাথে এটা বেইমানি করার সামিল। আমরা যেন এই বেইমানিটা কেউ না করি, আমরা যেন বিশ্বাসঘাতকতাটা না করি, আমরা যেন কোনো ব্যক্তির প্রতি কোনো দলের প্রতি আলাদা সহানুভূতি দেখিয়ে গোটা বাংলাদেশের প্রতি যেন আমরা ইনজাস্টিস না করি, গোটা বাংলাদেশের শহীদ আহত পঙ্গুত্বদের সাথে যেন আমরা কেউ বেইমানি না করি, কেউ বিশ্বাসঘাতকতা না করি। আমি দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ না, ফ্যাসিস্ট না, তারা মানবতা বিরোধী এবং গণহত্যার সাথে সম্পৃক্ত থেকে এই দেশটাকে ধ্বংস করার জন্য তারা এসেছিল। আমাকে সেভারাল টাইম রিমান্ডে বলা হয়েছিল যে মাসুদ ভাই আপনার মুক্তি পেতে হলে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুমোদন লাগবে, সিগন্যাল লাগবে। আমার যখন রিমান্ড চলতেছে, ওটাকে বলে যে সবাই মিলে অনেক গোয়েন্দা সংস্থা মিলে যেটা নেয় ইন্টারোগেশন সেল,
ইন্টারগ্রেশন সেলে যখন রিমান্ড হয়, জয়েন্ট ইন্টারগ্রেশন সেল, আমি বললাম কারা আছে এখানে? আপনারা অবাক হবেন না, শুধু বিস্মিত হবেন। ইন্টারগ্রেশন সেল আমাকে বলা হলো এখানে শুধু দেশের মানুষ, দেশের বাইরের লোকেরা এখানে আছে, আপনি সাবধানে কথা বলবেন। আমি জানতে চাইলাম যে আমি তো রাজনীতি করি 1991 সাল থেকে, আমি তো এটা শুনি নাই যে বিদেশি লোকেরা এসে ইন্টারগ্রেশন করে। বললো যে না, এখানে দেশে এবং দেশের বাইরের প্রতিনিধিরা এখানে আছেন, সেভাবে আপনি কথা বলবেন। আমি নিশ্চিত সেই দেশের বাইরের লোকেরা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকেরা এসে আমাদেরকে নির্যাতন নিপীড়নের মুখে ফেলে আমাদের এই রাজনীতিবিদদের শেষ করে এই দেশটাকে তারা করায়ত্ত করে, দেশটাকে তারা অঙ্গরাজ্য করার জন্য পরিকল্পনা করেছিল। আল্লাহ সেখান থেকে হেফাজত করেছেন আমাদের শহীদ, আহত এবং পঙ্গু ভাইদের মাধ্যমে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি HRDC যারা উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী ভাই বলেছে আমাদের যে আমরা কি মাহবুব ভাই, আমরা অনেক উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ। এই 2024-এর প্রত্যেক শহীদ পরিবারকে আমরা 2 লক্ষ করে টাকা দিয়েছি। আমরা আহত পঙ্গুত্ব বরণকারী যারা আমাদের, তাদের প্রত্যেককে বলেছি যে হসপিটাল থেকে যে চিকিৎসা, আমরা চিকিৎসা খরচ ম্যাক্সিমাম জায়গায় আমরা তাদের ফ্রি করে দিয়েছি। আমরা প্রায় তাদের ওখানে 4.5 কোটি টাকার মতো আমরা শুধু এই আহত পঙ্গুত্ব পরিবারগুলোর পিছনে আমরা এই পর্যন্ত, এটা আমরা কোনো তাদের প্রতি অনুগ্রহ নয়, এটা আমাদের দায়িত্ব, সামনে নির্যাতন বিরোধীর জন্য এটা আমাদের দায়িত্ব ছিল। হ্যাঁ, আমি বলছি। আর বাকি এই এখন নির্যাতন নিপীড়ন যারা ভবিষ্যতেও এটা কেউ করবেন, এটা তো প্রত্যাশা করা যায় না, এটা চিন্তা, এটার জন্য তো মনে করি সকলকে সচেতন, রাজনৈতিক ঐক্যমত দরকার, রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু প্রত্যেককে নিরাপদ জীবনযাপন করার অধিকার আমাদের থাকা উচিত। এবং সেই জায়গায় আমি মনে করি রাজনৈতিক ভিন্নতা থাকলেও রাজনৈতিক ঐক্য গড়ে তুলে আমাদের দেশের এই ক্রান্তিকালটাকে এবং বিশেষ করে শহীদ পরিবারগুলোকে, আহত নির্যাতিত পরিবারগুলোকে, এবং ভবিষ্যতে যেন আর একজন লোক, সে যদি আমার বিরোধী মত হয়, আমি আবার বলছি, সে যদি আমার বিরোধী মত হয়, সে যেন আর শফিকুল ইসলাম মাসুদের মতো বিপদে না পড়ে। সে যদি আমার প্রতিপক্ষ হয়, ইভেন আমি মনে করি আমার প্রতিপক্ষ যেন শফিকুল ইসলাম মাসুদের মতোই এই সমস্যার মুখে যেন সে না পড়ে। আমি তখনও দোয়া করেছি, জেলখানায় থেকে বলেছি। আমাদের জেলখানায় একই ভাই বলেছে যে জেলখানায় নির্যাতন, জেলখানায় তো আমাদের মানে আমাকে 4.5 বছর জেলে রেখেছে, তার মধ্যে 2.5 বছর একটা রুমে, এক ব্লকে। এই যে দিস ইজ মিনি আয়নাঘর, মানে জেলখানার মধ্যে আরেকটা আয়নাঘর ছিল আমার জন্য। 2.5 বছর, 4.5 বছরে 2.5 বছর শুধু একটা ব্লক ধরেন, মানে পুরো এই বিল্ডিংটা, এটার মধ্যে একটা রুমে আমাকে 2.5 বছর রেখেছে। শুধু কারারক্ষী একজন আসতো, এসে মাঝখানের মধ্যে একটু কথা বলতো, সালাম দিয়ে চলে যেত। আমি বললাম ভাই আমাকে একটু মানুষের মধ্যে দেন। বলছে যে না, আপনাকে উপর থেকে নির্দেশ আছে, আপনাকে সিঙ্গেল রাখতে হবে এবং আপনাকে মানে কি বলে যে আলাদা করে আপনাকে রাখতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদের ধন্যবাদ জানাই। আসুন আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় বাংলাদেশটাকে গড়ব, আমাদের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা সম্মান রাখবো এবং আমাদের আহত পঙ্গুদের মাধ্যমে যে সুন্দর বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশটাকে আমরা গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করে আমি একটু কথা হয়তো সময় নিয়ে বলে ফেলেছি, আপনারা কষ্ট পেলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আমাদের জন্য, আমাদের শহীদ পরিবারগুলোর জন্য, আমাদের আহত পঙ্গুত্ব পরিবারগুলোর পাশে থেকে আমরা দোয়া করে তাদের নিয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে করে আমরা এটা একটা প্রতিশোধ নেব ইনশাআল্লাহ, এবং সেটা ইতিবাচক প্রতিশোধ নেব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।